হ্যালো স্টুডেন্ট, অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি দেবব্রত দাস, তোমাদের এডুকেশন ফ্যাকাল্টি মেম্বারের মধ্যে একজন। এবং আজকে আমরা তোমাদের নেট এক্সাম নিয়ে এডুকেশনের বিষয়ে নতুন একটি ক্লাস আমরা শুরু করব। তবে মূল ক্লাসে যাওয়ার আগে আমরা প্রথমে জেনে নিই যে প্রথমে তো আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকে আমরা চাই যে আমাদের একটা জায়গা তৈরি হোক নেট ক্র্যাক করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা হায়ার এডুকেশনের একটি পথে। সেক্ষেত্রে আমাদেরকে এই যে এডুকেশনের সিলেবাসটা কিন্তু খুব ভাইটাল, আমাদেরকে সেটা জানতে হবে। এবং নেট ক্র্যাক করা বা নেট ক্লিয়ার করা প্রথম আমাদের দরকার যে আমাদের সিলেবাসটাকে ভালো করে জানা এবং কিছু সিস্টেমেটিক পড়াশোনা করা। তো আজকে আমরা সেই এডুকেশনের ডিপার্টমেন্ট থেকে তোমাদের পক্ষ থেকে আমি এসেছি এবং আজকে আমরা শুরু করতে চলেছি তবে আমাদের এই নতুন সেশন তোমাদের এডুকেশনের বিষয় নিয়ে নেট ক্লাস। চলো, নেটের প্রথমে আমাদেরকে জানতে হবে যে সিলেবাসটা কি। তাহলে আজকে আমরা জানবো সিলেবাস নিয়ে বিষয় কিসের, নেটের, নেট ইন এডুকেশন। এই এডুকেশন বিষয়ে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মূল যে রয়েছে, আমাদের মূল এডুকেশন বিষয়ে আমাদের রয়েছে টোটাল 10টি ইউনিট। এটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের মূল ইউনিট হচ্ছে 10টি। তার প্রথমে যেটা রয়েছে আমাদের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টি রয়েছে প্রথমত আমাদের বিষয়টি রয়েছে যে এডুকেশনাল স্টাডি। এডুকেশনাল স্টাডি প্রথম 1 নম্বর বা ইউনিট 1 করতে পারো। তো এই ইউনিট 1-এ এটার আবার কি রয়েছে, এই ইউনিট 1-এর আবার প্রত্যেকটি আমি যেটা বললাম যে 10টা আমাদের যে ইউনিট রয়েছে, এই 10টা ইউনিটকে আমরা আবার প্রত্যেক থেকে 4টি করে ভাগ করতে পারি। মানে প্রত্যেকটি ভাগ, মানে 10টা যদি আমি ইউনিট ধরি তাহলে প্রত্যেকটির আবার 4টি করে আবার কি হচ্ছে, ভাগ হচ্ছে। এ বি করে আমরা দেখি, এ বি সি করে চলে যাচ্ছে, ডি এভাবে চলে যাচ্ছে। মানে প্রত্যেকটি ভাগের 10টি ভাগের চলে যাচ্ছে 4টি করে ভাগ, মানে 4 10 40। তাহলে আমাদেরকে টোটাল 40টা ইউনিট কিন্তু কভার করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই সিলেবাসটা যদি আমাদের মাথার মধ্যে একদম গেঁথে যায় বা এই সিলেবাসের সম্বন্ধে আমাদের যদি ধারণাটা তৈরি হয়ে যায়, তবে আমাদের নেটের যে ক্র্যাক করতে বা নেটটা পাস করতে কিন্তু আমাদের একটু সুবিধা হবে। আমরা প্রত্যেকে চাই যে এই নেট পাস করি, কিন্তু আমরা আমাদের ল্যাকআপটা আমাদের কোথায় হয়, যে প্রথমত আমরা সিস্টেমেটিক ভাবে পড়াশোনাটা করি না বা ইউনিট ধরে ধরে আমরা পড়ি না। তাহলে আমাদের প্রথমে রাখবে যে ইউনিট ধরে আমরা পড়বো। দ্বিতীয় আমাদের কি আছে, যে প্রথমে আমি কি বললাম যে এডুকেশনের প্রথম ভাগ হচ্ছে এডুকেশনাল স্টাডি। তাহলে এডুকেশনাল স্টাডি হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? ওকে, 2 নম্বর কি হচ্ছে, এই এডুকেশনাল স্টাডি যদি 1 নম্বর হয় তাহলে এর 4টি ভাগ, মানে এ বি সি ডি, এর 4টি ভাগ রয়েছে। ওকে, আবার এবার 2 নম্বর আমরা চলে আসছি। তখন কি জানছি আমরা, হিস্ট্রি কি, হিস্ট্রি এবং পলিটি, এই বিষয়গুলো। মানে এডুকেশনের মধ্যে হিস্ট্রি, পলিটিক্স এবং ইকোনমিক্স এই বিষয়গুলো কিভাবে আমাদের এডুকেশনে ইম্প্যাক্ট করছে এবং সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। 3 নম্বরে চলে আসছি আমরা। এই 3 নম্বর বিষয় আমাদের কি জানবো, যে এই 3 নম্বর বিষয় 3 নম্বর ইউনিট আমাদেরকে কি বলছে, যে তোমার আমরা যদি দেখি 3 নম্বর ইউনিট আমাদের কি বলছে, 3 নম্বর ইউনিট আমাদেরকে বলছে লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস। এই লার্নার অ্যান্ড লার্নিং প্রসেসটা কিন্তু খুবই ভাইটাল, মানে এটা আমাদেরকে স্টার মার্ক দিয়ে আমি লিখতে চাচ্ছি। কারণ কি, এই লার্নার আর লার্নিং প্রসেসের মধ্যেই আমাদের এডুকেশনের যে মূল বিষয়টি রয়েছে। এবং 4 নম্বর ইউনিট, এটাও একটা ভাইটাল, এটা আমি স্টার মার্ক রাখবো। এখানে রয়েছে আমাদের এডুকেশনাল রিসার্চ বা রিসার্চ ইন এডুকেশন।
দুটোই বলতে পারো, এডুকেশনাল রিসার্চ বলতে পারো বা রিসার্চ ইন এডুকেশন, এই দুটোই বলতে পারো। তো এই 4 নম্বর ইউনিটটাও কিন্তু আমাদের ভাইটাল। কেন? 4 নম্বর ইউনিট আমাদের প্রথমত আমাদের এডুকেশন মেন বিষয়ে সাবজেক্টে কাজে লাগছে, আমি লিখে রাখছি সাবজেক্ট। নেক্সট ওয়ান কি লাগছে, এই এডুকেশন রিসার্চটাই আবার আমাদের পেপার ওয়ানে আমাদের কাজে লাগছে। তাহলে পেপার 1 এবং রিসার্চ ইন এডুকেশন বা এডুকেশনাল রিসার্চ দুটো জায়গায় কাজে লাগছে। তাহলে আমি যদি এই পার্টটা আমার যদি ক্লিয়ার হয়ে যায় বা আমরা যদি এডুকেশনাল রিসার্চ পেপারটা খুব ভালোভাবে পড়াশোনা করি, তাহলে আমরা দুদিক থেকে লাভবান হব। প্রথমত আমরা আমাদের ইউনিটটাকে শেষ করতে পারবো, দ্বিতীয়ত আমরা শেষ করতে পারবো কি আমাদের ইউনিট 1 এর পেপারটা। মানে ইউনিট 1 আমার এদিকে কমপ্লিট হচ্ছে, পার্ট 1 পেপার, এবং আমার মেন বিষয় এডুকেশন বিষয়ের মধ্যেও আবার রিসার্চ রয়েছে সেখানকারটা। বোঝা যাচ্ছে? এরপরে আমরা চলে আসছি লার্নার অ্যান্ড লার্নিং প্রসেসের পরে চলে আসছি কি পেডাগজি, তাই তো? এরপরে আমরা চলে আসছি পরবর্তী ধাপ, যেখানে রয়েছে 4 নম্বর ইউনিট। পরবর্তী ইউনিটে চলে আসছি আমি, এটাও রয়েছে আমাদের ইম্পর্টেন্ট, যেটা রয়েছে আমাদের 4 নম্বরে। 4 নম্বর কি বলছে, টিচার এডুকেশন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি পড়বো আমি, বিষয়গুলো পরে আসবো যে কোন বিষয়টা পড়বো, ঠিক আছে? তাহলে টিচার এডুকেশনটা আমরা পড়বো, এটাও একটা ভাইটাল বিষয়। কারণ কি, যে টিচার এডুকেশন বর্তমান সমাজে যে টিচারের যে ভূমিকাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল, বিকজ টিচার ইজ আ মোটিভেটর, টিচার ইজ দ্য আইডিয়াল পার্সন অফ আওয়ার সোসাইটি। সো টিচারের কি কি দিক আছে, টিচারের অনেকগুলো ডাইমেনশন আছে, আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদেরকে পড়তে হবে। তো টিচার এডুকেশনে আবার কটা ভাগ রয়েছে, ওটারও 4টা ভাগ রয়েছে। কিভাবে? A, B, C এবং D, মানে প্রত্যেকটা ইউনিটের আমাদের 4টে করে ডিভিশন রয়েছে। টিচার এডুকেশনের ক্ষেত্রেও সেটা রয়েছে, ঠিক আছে? তারপর আমাদের কি রয়েছে, তারপরে আমাদের রয়েছে কারিকুলাম স্টাডি। কারিকুলাম স্টাডি মানে বর্তমান সমাজে যে পাঠ্যক্রমের কি ভূমিকা রয়েছে, পাঠ্যক্রম কিভাবে আমাদেরকে সাহায্য করছে, কি করে আমরা পাঠ্যক্রমটাকে ডেভেলপ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা এই ইউনিটে পাবো। তারপরে আমরা কি পাবো, এডুকেশনাল ম্যানেজমেন্ট পাবো, অথবা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো, ঠিক আছে? তো এডুকেশনাল ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনটাও গুরুত্বপূর্ণ, মানে কিভাবে ব্যবস্থাপনা, মানে শিক্ষাক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কিভাবে কাজ করছে, কিভাবে তার কি কি দিক রয়েছে, ম্যানেজমেন্টের কোন কোন বিষয়গুলো আমরা করবো, এই ইউনিটে আমাদের কিন্তু সেটা কথা বলা যাচ্ছে। তারপর আমাদের কি রয়েছে, তারপর আমরা চলে আসছি যে আমাদের রয়েছে পেডাগজি এবং অ্যান্ড্রাগোলজি, মানে এটা রয়েছে আমাদের ইউনিট 7-এ, আমাদের এটা রয়েছে ইউনিট 7-এ পেডাগজি বা অ্যান্ড্রাগজি বলতে পারো। তো এই পেডাগজি বা অ্যান্ড্রাগজি কি, মানে শিশুর যে বিকাশের ক্ষেত্রে শিশু কোন কোন দিক থেকে তার বিকাশ ঘটছে, কোন কোন পার্সপেক্টিভে সে বিকাশিত হচ্ছে, কোন লেভেলে কি হচ্ছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু এই পেডাগজি অফ অ্যানালাইসিস বা অ্যান্ড্রাগোলজিতে আমরা জানবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 7ম ইউনিট বা 7 নম্বর ইউনিট। আমরা যদি 8 নম্বর ইউনিটে চলে যাই, এখানে আমরা যদি 8 নম্বর ইউনিটে চলে যাই, তো সেখানে কি বলছে দেখি এবার। 8 নম্বর ইউনিট আমাদেরকে বলছে যে 8 নম্বরটা আমাদেরকে কি বলছে, টেকনোলজি বিষয়ে বলছে। টেকনোলজি বিষয়ে বলছে মানে আইসিটি, পুরোপুরি আইসিটিটা আমাদের কভার করছে কোথায়, বা ইটি বলতে পারো, এডুকেশনাল টেকনোলজি বলতে পারো। তো 8 নম্বর ইউনিট আমাদেরকে তাই বলছে যে এডুকেশনাল টেকনোলজি সম্বন্ধে। এটার আবার রয়েছে 4টি ভাগ, আমি প্রত্যেকটা বলেই দিচ্ছি অলরেডি কি প্রত্যেকটা 4টা ভাগ রয়েছে, ABCD করে, ঠিক আছে? আমি বারবার এটা নিয়ে বলতে চাইছি না। 9 নম্বর, 9 নম্বর ইউনিট আমাদের কি বলছে, 9 নম্বর ইউনিট আমাদেরকে বলছে এডুকেশনাল ম্যানেজমেন্ট, এটা বলে দিয়েছি আগে, এবং ইনক্লুসিভ এডুকেশন, এটা 10 নম্বর ইউনিট। 10 নম্বর আমাদেরকে বলে দিচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন বর্তমান যুগে ইনক্লুসিভ এডুকেশনটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয়।
কোন কোন অ্যাঙ্গেলে তা আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মূলত 10টি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এডুকেশন বিষয় যদি আমরা নেট পরীক্ষা বসবো তখন আমাদেরকে কিন্তু এই 10টি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এবং 10টি ইউনিটের মধ্যে কোন কোন বিষয়গুলি এবার আমাদেরকে জানবো বা কোন কোন বিষয়গুলি আমাদেরকে পড়তে হবে সেটা আমরা একটু জেনে নিই। ঠিক আছে, যেমন ধরো তোমাদের যে পড়াশোনা তো সবাই করবে, প্রত্যেককে কিন্তু চাইবে পড়াশোনা করতে এবং প্রত্যেককে প্রিপারেশন নেবে, কিন্তু প্রিপারেশন যথেষ্ট নয়। কারণ কি, এই যে 10টি ইউনিট রয়েছে, আমরা যেটা 10টি ইউনিটের মধ্যে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা যে ইউনিট আছে এডুকেশনাল স্টাডি থেকে যে আমরা স্টার্ট করলাম প্রথম যে এডুকেশনাল স্টাডি থেকে আমি স্টার্ট করেছি, এই প্রত্যেকটি বিষয়ে কি হচ্ছে, এই প্রত্যেকটি বিষয়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো আর কোন ইউনিটটি আমাদের আসে মনে রাখতে হবে। যে ইউনিট 1 এর কোন বিষয়টা আসবে, ইউনিট 1 এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ক্ষেত্রে যে ধরো রয়েছে কি, এডুকেশন স্টাডিজে মনে রয়েছে ধরো ওয়েস্টার্ন ফিলোসফি, তাহলে ওয়েস্টার্ন এই যেহেতু 4টি ভাগ রয়েছে এবিসিডির মধ্যে, তো এখান থেকে আমরা কি কি পড়বো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইউনিট 1 থেকে আমরা পড়বো যেরকম ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন, তারপরে ভারতীয় মানে ইন্ডিয়ান ফিলোসফি, মানে এদের অবদানগুলো পড়বো আমরা। কিভাবে পড়বো, যে এদের ওয়েস্টার্ন ফিলোসফি কি বলেছে এবং তার গুরুত্ব কি, কত সালে বলেছে, সেই সালগুলো আমরা লক্ষ্য রাখবো, কারণ আমাদের ম্যাচিং এর ক্ষেত্রে কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফিটা কি বলেছে সেই বিষয়গুলো পড়বো। দ্বিতীয়ত চলে আসছি যে এই ইউনিটের মধ্যে আবার রয়েছে সোশ্যালাইজেশন একটা বিষয় রয়েছে, মানে সামাজিক বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞান এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই সামাজিক বিজ্ঞানে বা সোশ্যালাইজেশনের মধ্যে ক্ষেত্রে এই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন বলতে পারো, সামাজিকীকরণও বলতে পারো তোমরা এখানে, সামাজিকীকরণ। এই সামাজিকীকরণের ক্ষেত্রে আমরা কি পড়বো, যে কিভাবে সামাজিকীকরণ হচ্ছে, এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, বা ইংলিশে যদি আমি বলি সোশ্যাল মোবিলিটি, ভেরি স্টার মার্ক। তাহলে কি পড়বো এখানে, শুধু সংজ্ঞা পড়বো নাকি? না, আমরা কিন্তু এখানে শুধু সংজ্ঞা পড়বো না, কারণ নেট বা সেট তোমাদের এই এক্সামটি কখনোই তোমাকে কিন্তু ডিরেক্ট তোমাকে কিন্তু প্রশ্ন করবে না যে সমাজ কি, মোবিলিটি কি বা এডুকেশন কি। আমাদেরকে কি পড়তে হবে, আমাদেরকে জানতে হবে যে এই যে মোবিলিটি বা সমাজ বা শিক্ষা, এর সংজ্ঞাটা নয়, এই সংজ্ঞার ইমপ্লিকেশনটা, বা বলতে পারি যে এই যে সোশ্যাল মোবিলিটি বলছে এর অর্থ আমি ধরো সংজ্ঞা আমি দিয়ে দিলাম, এক জায়গায় সংজ্ঞাটা আমি মুখস্থ করে দিলাম, সংজ্ঞাটা কিন্তু কোনোদিনও আসছে না। কি আসছে, সেই সংজ্ঞা থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে একটি রিক্সাওয়ালা বা একটি ছাত্র একটি শিক্ষকের সাথে কথা বলছে, বা একজন ব্যক্তি যে গরিব কেরানি ঘরের সন্তান, সে চাকরি পেল ধরো একটা ডিএম অফিসে, তাহলে ওর সামাজিক স্তর ছিল কোথায়, নিচে, মানে সে সমাজের একদম নিম্ন স্তরে ছিল। আমি যদি একটা পিরামিড আঁকি, আমি যদি দেখি এরকম ভাবে, তাহলে সে সমাজের একদম নিম্ন স্তরে ছিল, কিন্তু সে আস্তে আস্তে কি করলো, চাকরি পেয়ে বা কোনো একটা প্রতিষ্ঠিত হলো, দিয়ে একটা উচ্চ পদ গ্রহণ করলো, মানে সে একটা টপ লেভেলে গেল, আমার সামাজিক স্তরের সে টপ লেভেলে চলে গেল। তাহলে সোশ্যাল মোবিলিটির ধারণাটা আমাদের হচ্ছে যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন আমরা উপর দিকে ঊর্ধ্বমুখী যাই, সেই স্তরটাকে বলা হয়। তাহলে প্রশ্ন কিন্তু কখনোই আমাদেরকে করেনি এডুকেশন বা নেট বা সেট এক্সামে বা পরীক্ষাতে যে সোশ্যাল মোবিলিটি কি, আমাকে প্রশ্ন করেছে যে ওই যে চায়ের দোকানদারের ছেলেটা বা সমাজের নিম্ন স্তরের ছেলেটি পৌঁছলো একটি উচ্চ চাকরির স্থানে, এটা কোন ধরনের সামাজিক পরিবর্তন। তাহলে বুঝতে পারলাম যে কি রকম লেভেলের প্রশ্নটা আসছে। আমরা সবসময় ফোকাস রাখবো যে কিভাবে আমাদের
পড়াটা যতটা না বই বা পুঁথিভিত্তিক হবে, তার থেকে বেশি হবে আমাদের কি, আমাদের নলেজ ভিত্তিক, আমাদের বোধ ভিত্তিক, আমাদের জ্ঞানের ভিত্তিকটা বাড়াবো। এবং দেখবে তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে যে কিছু কিছু প্রশ্ন আমরা যে ধরো পড়াশোনা করে যাচ্ছি, প্রত্যেকে প্রিপারেশন নিয়ে যাচ্ছি, 6 মাস 1 বছরে একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছি, কিন্তু তাও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ নেটটা না হওয়ার পিছনে লক্ষ্যটা মানে কারণটা একটাই আমরা খুঁজে পাচ্ছি, যে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা তো বই নিয়ে পড়ে নিচ্ছি, কিন্তু সেই পড়ার মধ্যে কি হচ্ছে, আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, আমরা ব্যাপারটা বুঝছি না, আমরা এটা আত্মস্থ করতে পারছি না। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, এক্সাম সবসময় আমরা বলি, হ্যাঁ আরেকটা কথা বলি যে এক্সাম কি করে আমাদের কিন্তু এক্সাম সবসময় মনে রাখবে, কোনো একটা পরীক্ষা, চাকরি ভিত্তিক পরীক্ষা বলো বা এই নেট সেট বলো, আমাদের কিন্তু আমাদের অ্যাপটিটিউডটাকে যাচাই করে। মানে আমি সেই চাকরির পরীক্ষাতে বা সেই পরীক্ষাতে কতটা যোগ্য, মানে সেই কাজে কি পারদর্শী। আমরা আমাদের এডুকেশনের ক্ষেত্রে কি বলবো, যদি আমরা এডুকেশন যে ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে নিযুক্ত হতে চাই, তাহলে আমি কি সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে যোগ্য, বা উচ্চশিক্ষার পড়ানোর ক্ষেত্রে আমি কি যোগ্য? তো আমাকে সেই যোগ্যতা প্রমাণ করার জন্য আমাদের কি পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যাপটিটিউড এক্সাম নেওয়া হচ্ছে। এটা প্রশ্ন আছে, এটা পরে নিয়ে আমি আলোচনা করবো, যে হরেস টেস্ট, মূল্যায়নের আমাদের একটা ইউনিটি আছে আমাদের। তো এইভাবে আমাদেরকে কিন্তু পড়াশোনাগুলোকে চালিয়ে দিতে হবে, আমাদেরকে কিন্তু পুঁথিভিত্তিক পড়াশোনা করলে হবে না। এবং প্রত্যেকটা ইউনিটের আমাদের কিছু 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 বিষয় রয়েছে, যেরকম আমি আজকে সোশ্যাল মোবাইলের বিষয়ে বললাম, সেরকম আমরা কি পড়বো রিসার্চের ক্ষেত্রে যদি আমি ধরি, মানে ইউনিট 6 রিসার্চ যদি আমি ধরি, রিসার্চের ক্ষেত্রে কি হয়, এখান থেকে কোন প্রশ্ন আসে, এখান থেকে ধরো স্যাম্পল বা স্যাম্পলিং বিষয়টি আসে প্রশ্ন, এবং হাইপোথিসিস, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ওকে, হাইপোথিসিস, তারপরে স্যাম্পলিং, নেক্সট আমি আসছি ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে অনেকে এটি একটু অসুবিধা হয়, যারা সায়েন্স বেস স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা খুব উপকারী। তো রিসার্চ ক্ষেত্রে আমরা সেইগুলো পড়বো। এবং এডুকেশনাল রিসার্চ একটা মনে রাখতে হবে, এডুকেশনাল রিসার্চটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কিছু কিছু বিষয় আমরা, এই বিষয়গুলো আমাদের আসার খুব সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় কি, আরো যেরকম রয়েছে, যেরকম ইনক্লুসিভ এডুকেশন, এটা ভাইটাল বিষয়। এই ইউনিটগুলো আমরা একদম বাদ দিতে পারবো না। মানে ইনক্লুসিভ এডুকেশন কারণ বাদ দিতে পারবো না, ইনক্লুসিভ এডুকেশন বর্তমান সমাজে বা বর্তমান যুগে আমরা জানি যে মানে ন্যাশনাল এডুকেশন পলিসিও তাই বলছে যে প্রত্যেকটি ছাত্রকে তাদের ধর্ম, বর্ণ, তার অক্ষমতা, এগুলোকে দূরে রেখে তাকে একটি ক্লাসরুমে আনার ব্যবস্থা করতে হবে। অতএব ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রেও আমরা এখানে একটা খুবই সুন্দর একটা বিষয়, ইনক্লুসিভ এডুকেশনটা আমরা কিন্তু একদম একটা বিষয়ও ছাড়বো না, কারণ ইনক্লুসিভ থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কেমন, যদি দেখি একটা পরীক্ষাতে 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে প্রতিবারই থাকছে, যেমন সামাজিকীকরণ থেকে প্রশ্ন থাকছে, রিসার্চ থেকে প্রশ্ন থাকছে, এবং আরো যদি বলি যে লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, যেটা বলছিলাম একটু, লার্নিং প্রসেস, এই প্রসেস থেকেও কিন্তু কি কি প্রশ্ন থাকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শিক্ষার্থীর যে ছোট থেকে বড় হওয়া, কোন ধরনের পরিবর্তন, তত্ত্ব, এখান থেকে যে থিওরিগুলো আমরা পড়বো, থিওরিও ইম্পর্টেন্ট, কোন তত্ত্ব কি বলেছে, যেরকম ভাইগটস্কি কি বলেছে, পিয়াজে কি বলেছে, পিয়াজে, এবং পিয়াজে বা ভাইগটস্কি বা ইন্টেলিজেন্স ক্ষেত্রে আমরা বলতে পারি। কিন্তু প্রত্যেকের বিষয় মনে রাখতে হবে যে এই যে তত্ত্বগুলো বা থিওরিগুলো কিন্তু আমরা শুধুমাত্র বই পড়ে গিয়ে আত্মস্থ করব না বা মুখস্থ করব না, এই তথ্যগুলো থেকে কখনো কিন্তু প্রশ্ন সেরকম ভাবে আসবে না, যে ডিরেক্ট কোনো প্রশ্ন আসবে না। এডুকেশন বিষয়ে বা নেট ক্র্যাক করার প্রথম মন্ত্রই তোমাকে আমি একটু আগেই বললাম, যে আমরা কিন্তু বুঝবো, মানে বুঝে সেটিকে সম্পন্ন করব, মানে বুঝবো
বুঝে তার মধ্যে থেকে প্রশ্নটা আমাদের আসবে। তাহলে থিওরি থেকে কেমন প্রশ্ন আসতে পারে? ধরো এমন প্রশ্ন আসতে পারে যে আমরা যদি বৃদ্ধি বিকাশ দেখি, লার্নিং প্রসেসের মধ্যে একটা ভাগ আছে ডেভেলপমেন্ট। এই ভাগে মানে লার্নিং প্রসেসের যে 4টে ইউনিট ভাগ করি, সাব ইউনিট আর কি, 4টে সাব ইউনিট ভাগ করি, তার মধ্যে ডেভেলপমেন্ট একটা ভাগ আছে। তো সেই ভাগের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি প্রশ্ন করে, কখনোই বলবে না হোয়াট ইজ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট, নেভার, কখনো প্রশ্ন আসবে। তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি তোমরা দেখো বা দেখবে, যে কখনোই কিন্তু ডিরেক্ট কোনো প্রশ্ন করে দিচ্ছে না যে হোয়াট ইজ চাইল্ড ডেভেলপমেন্ট বা হোয়াট ইজ চাইল্ড ডেভেলপমেন্ট, এরকম কখনো প্রশ্ন আসছে না। কেন? প্রশ্নটা কোথায় করছে তখন কিভাবে? যে বলে দিচ্ছে যে একটি শিশু কি করলো, তার প্রথমে সে হাঁটতে শিখছে বা সে সাইকেল চালাতে শিখছে, তার পিতা তাকে কি করছে সাইকেল শেখানোর জন্য, তার পিতা তাকে সাইকেলটাকে ধরে নিয়ে তাকে শেখাচ্ছে, বা একটা মা তার শিশুটাকে হাত ধরে হাঁটা শেখাচ্ছে। এটা কোন ধরনের শিখনের পর্যায়ে পড়ে, বা কোন ব্যক্তি এই শিখন তত্ত্বটির কথা বলেছেন? বা এই 4 নম্বর প্রশ্ন, এটা কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, বা এই শিখনের এই স্তরে শিশুটি কোন স্তরে রয়েছে। তাহলে প্রশ্ন কিন্তু আমাকে করেনি যে চাইল্ড ডেভেলপমেন্ট কাকে বলে, বা শিশুর বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, বলেনি। কিন্তু আমাকে বলেছে কি যে বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে ওই শিশুটিকে কোন স্তরে রয়েছে, কোন বিজ্ঞানী এই স্তরের কথা বলেছে। তো আমাদেরকে পড়তে হবে কোথায়? এই যে ডেভেলপমেন্টের তথ্যগুলো, থিওরিগুলো পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বাস্তবে সেই তথ্যটির কতটা আমরা উপযুক্ত সেটি বলতে হবে। তো এই যে বিষয়গুলি আমরা আজকে জানলাম এডুকেশনের ক্ষেত্রে যে আমাদের টোটাল সিলেবাসটা আজকে আমি তোমাদেরকে খুব সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি। এই সংক্ষেপে তোমাদের যা মনে হচ্ছে, তোমরা যতটা বুঝলে আশা করি তোমাদের এটা এক্ষেত্রে উপকৃত হবে। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটি ইউনিট ধরে ধরে এই এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউট তোমাদেরকে প্রতিনিয়ত একটি করে ক্লাস প্রোভাইড করবে, এবং তোমরা আশা রাখছি এই ক্লাসের দ্বারা উপকৃত হবে এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমরা নেট বা সেট এক্সামটি অবশ্যই সাফল্যের সঙ্গে পাস করতে পারবে। তো আজকের মতো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউট তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে এবং আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।